প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র পিছু হটল কেন? আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন রেডিও তেহরানের সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? এই তো ভালো আছি, চলছে। আপনি দীর্ঘদিন ইরানে ছিলেন, ১০ বছর ১০ ২ বছর। দফায় সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন। ইরান বিষয়ে বেশ অভিজ্ঞ আপনি। তো আজ বিশ্বব্যাপী যেই সংবাদটি আলোচনায় তুঙ্গে, সেটা হলো ট্রাম্পের ১৫ দফা আর ইরানের ৫ দফা। কেন আমরা যুক্তরাষ্ট্রের ১৫ দফা না বলে ট্রাম্পের বলছি? কারণ সবাই ধারণা করে যে ট্রাম্পের নিজের ইচ্ছায় এই যুদ্ধটা হচ্ছে। তিনি নিজ দেশের সিনেটেও ব্যাপক বিরোধিতার মুখ বিরোধিতার মুখে পড়েছেন। বিশেষ করে আ সিনেটে বিরোধীদের দ্বারা। ডেমোক্র্যাটের জি। মুখে। এখন আ তিনি হোয়াইট হাউসে কিন্তু বলেছেন সাংবাদিকদেরকে মঙ্গলবারে, ইরানের সঠিক মানুষের সঙ্গে আলোচনা চলছে। সেই সঠিক মানুষটি কে আসলে? ধন্যবাদ বায়েজিদ আহমেদ আপনাকে। তারপরে ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলোর দর্শক শ্রোতা সবাইকে। সাথে, সাথে বাসি ঈদ মুবারক। জি। আজকে যে আলোচনাটা হচ্ছে সারা বিশ্বে এবং যা নিয়ে আসলে তোলপাড় চলছে, সেটা হচ্ছে যে আ ডোনাল্ড ট্রাম্প যেখানে ৪৮ হুম, ঘন্টার আল্টিমেটাম হুম, দিয়েছিলেন, হুম, এরপরে আল্টিমেটাম শেষ হতে না হতে হওয়ার কাছাকাছি টাইমে হুম, তিনি হঠাৎ ঘোষণা দিলেন কি? যে আমরা ইরানের কোনো হুম। জ্বালানি স্থাপনায় বা বিদ্যুৎ স্থাপনায় হামলা চালাচ্ছি না। আমরা বরং একটা যুদ্ধবিরতির চুক্তিতে যাচ্ছি। জি, একটা গ্রেট ডিল হচ্ছে। উনি তো গ্রেট, হুম, বিউটিফুল, ভেরি বিগ এই সমস্ত কথা বলেন। জি। যেকোনো কিছুর সাথে একটা আ অ্যাডজেক্টিভ মনে হয় এগুলো নাকি? পাগলাটে আচরণ। আ ও আছে। একটা অ্যাডজেক্টিভ তিনি লাগিয়ে দেন। জি। তো বিউটিফুল, ভেরি বিউটিফুল, গ্রেট অমুক-তমুক এই সমস্ত ডিল করতে যাচ্ছি। এবং তিনি বলেছেন হ্যাঁ, গতকালকে ইরানের কাছ থেকে বড় ধরনের ছাড় আদায় করছেন হুম। তিনি। বড় ধরনের ছাড় আদায় করছেন তিনি। ইরানের আ সঠিক ব্যক্তির জি, সাথে আলোচনা হচ্ছে জি, ইত্যাদি, ইত্যাদি এবং হ্যাঁ, এমনকি কোন খবর এসেছে যে ইরানের স্পিকার বাকের জি, কলিবফের সাথে জি, তিনি আলোচনা করছেন। এই সমস্ত কথা বলে তিনি এক হুম, ধরনের মজা পাচ্ছেন, এক হুম, হুম, ধরনের ক্রেজ সৃষ্টি করছেন। হুম, শুধু ক্রেজ এবং মজা না, এর ভেতরেও অন্য পলিটিক্স ও আছে। জি, যেমন সারা বিশ্বে যখন জ্বালানি বাজার বিশেষ করে তেল হুম, গ্যাসের হুম, দাম প্রচন্ড আকাশচুম্বী, তখন কিন্তু তিনি ইরানের উপর হামলা চালানোর হুমকি দিয়ে হুম, পরিস্থিতি আরো ঘোলাটে করে ফেলেছিলেন। জি, মানে দাম আরো বাড়ছিল। কারণ সবার ভিতরে একটা হুম, ধারণা হুম, ছিল যে আমেরিকা যদি হামলা চালায়, তাইলে ইরান পাল্টা হামলা জি, চালাবে। সেক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে। জি, তখন কি হবে? তখন তো হরমুজ প্রণালী তো দূরের কথা কোনো কিছুই আর থাকবে না। সমস্ত সবকিছু কলাপস। তাহলে তেল গ্যাসের দাম কোথায় যাবে? এটা যেমন আমেরিকার মানুষের ভিতরে ভীতি হুম, ছড়িয়ে হুম, পড়েছিল, তেমনি সারা বিশ্বব্যাপী এবং ঐদিন কোরিয়ার স্টক এক্সচেঞ্জে $৩০০ বিলিয়ন গন। আপনার ওয়াল স্ট্রিটে ওই একইভাবে ধস নেমেছিল। জাপান, হুম, নিউজিল্যান্ড, হুম, অস্ট্রেলিয়া, হংকং সব জায়গায়। বিশ্বের বড়, বড় যত স্টক জি, এক্সচেঞ্জ সব জায়গায়। এই পরিস্থিতিতে তার মানে দাঁড়াচ্ছে কি? জ্বালানি বাজার তুঙ্গে, জি, আকাশ ছুঁই, ছুঁই, হুম, আকাশ ছুঁই মানে কি? আকাশ ছুঁই মহাকাশে। হুম, আর তখন স্টক এক্সচেঞ্জ গুলোই ধস নামছে। জি, বিলিয়ন, বিলিয়ন ডলার, শত, শত বিলিয়ন ডলার চলে যাচ্ছে। হুম, আমেরিকায় তো ট্রিলিয়ন ডলার অলরেডি স্টক এক্সচেঞ্জ হারিয়েছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি ধাম করে যুদ্ধবিরতির কথা তুলে সমস্ত সবকিছুতে পানি ঢেলে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাকে কি তার এই কৌশল, নাকি সে সত্যিকার অর্থে হৃদয় থেকে যুদ্ধের সমাপ্তি চান? সেটি নিয়ে আ বিশেষ করে যারা যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করেন, তারা সন্দেহ প্রকাশ করছেন। কেন করছেন? তিনি যখন ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর হামলা চালালেন ইসরায়েলকে সঙ্গে নিয়ে, তার আগে কিন্তু শান্তি আলোচনা এবং ইরানের সঙ্গে আলোচনার জন্য কিন্তু কথা চলছিল মধ্যস্থতাকারীদের মাধ্যমে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু তিনি বিট্রে করেছেন। হ্যাঁ, তো আমি আসছি সে জায়গায়। আমি ওই জায়গাটিকে একটু বলে আসি। তো এরপরে তিনি ইরানের বাকের কলিবাফ স্পিকারের সাথে কথা বলছেন এবং চুক্তি হচ্ছে, আলোচনা চলছে, অনেক কিছু। বাট তিনি যেমন একেবারে সমস্ত সবকিছুতে পানি ঢেলে ঠান্ডা করে দিতে চেয়েছিলেন, তেমনি আরেকবার পানি ঢেলে দিয়েছেন ইরানের কর্মকর্তারা। ইরানের কর্মকর্তারা কিভাবে? বলেছেন ইরানের কর্মকর্তারা বলেছেন যে,
ট্রাম্প নিজেই নিজের সাথে আলোচনা করছেন। আমাদের কারোর সাথে কোনো আলোচনা হচ্ছে না, আমরা এই আলোচনায় নেই। এবং আপনি খেয়াল করে দেখবেন, ট্রাম্প এই কথা বলার পরে ইরান কিন্তু তার কাজ সে করেই যাচ্ছে। সেটা হচ্ছে মার্কিন যে আপনার ঘাঁটিগুলো হুম, মধ্যপ্রাচ্যে আছে, এই প্রত্যেকটা ঘাঁটিতে ইরান তার মতো জি, করে সময়ে, সময়ে হামলা চালাচ্ছে হুম, হুম, এবং এই মুহূর্তে বিশেষভাবে নজর দিয়েছে ইসরায়েলের উপরে। এবং ইসরায়েলের ব্যাপারে গতকালকে ইরানের পক্ষ থেকে মেসেজ ছিল যে, ইসরায়েল যদি গাজা এবং লেবাননে হামলা চালানো বন্ধ না করে, হুম, তাহলে ভয়াবহতম হামলা চালানো হবে। যে হামলায় ইসরায়েল ইসরায়েলি বাহিনী মারাত্মকভাবে মানে বড় রকমের ক্ষতিগ্রস্ত হবে। ধ্বংসযজ্ঞের মুখে পড়বে। ইসরায়েল কিন্তু গাজায় আবার হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে। হ্যাঁ, এবং এই জায়গায় আমি বলি একটু হুম, এই কথাটা বলে আমি আপনার ওই দিকে যাব, ওই প্রশ্নের দিকে। এখানে ডোনাল্ড ট্রাম্প চট করে রণে ভঙ্গ ভঙ্গ দিতে পারেন। এটা নেতানিয়াহু জি, জানেন। এবং ট্রাম্প কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল মানুষ, তার জি, ব্যাপারে কোনো প্রেডিকশন চলে না। জি, সেক্ষেত্রে এই সময় যদি তিনি অ্যাকচুয়ালি যুদ্ধ থেকে চলে পিছিয়ে হটতে চান, তাহলে শুধু একা, একা বকতে থাকবেন যে ভিক্টরি, ভিক্টরি, ভিক্টরি। তিনি বিজয় পেয়েছেন, আমেরিকা বিজয় হয়ে গেছে, কেল্লা ফতে। এই গান একা, একা, একা গাইতে থাকবেন। ইরান হয়তো পিছন থেকে তাকে দাবড়ানোর চেষ্টা করবে। এটা করবে। ইরান ছাড়বে না। আর এই জায়গায় ইসরায়েল কিন্তু একা পড়ে যাবে এবং ইরান সবসময় বলে থাকে যে, ইসরায়েল যদি আমেরিকা জি, ছাড়া আসে তো ১ সপ্তাহ টিকবে না ইরানের সামনে। জি, সেক্ষেত্রে এই মুহূর্তে যদি ডোনাল্ড ট্রাম্প রণভঙ্গ দেন, চুক্তির জন্য তিনি হামলা-টামলা বন্ধ করেন, তার মতো করে যদি হুম, সবকিছু এগিয়ে নিয়ে যেতে চান, এই পাশে ইসরায়েল একা পড়বে এবং ইরানের তোপের মুখে পড়বে ইসরায়েল। এবং জি, আপনি একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, ইসরায়েলের আকাশ কিন্তু এখন অরক্ষিত। এখন উন্মুক্ত। কারণ যখন দিবোনা পরমাণু কেন্দ্রের হুম, আশপাশে হামলা চালাচ্ছে, যেটা ফোর্টিফাইড এলাকা, সেই এলাকায় যখন ইরান জি, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং যখন খুশি যেভাবে খুশি, তাতে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের আকাশ আর নিরাপদ না। জি। ফলে ইসরায়েলের জন্য এখন বিপদ। আ আপনি যদি ছোট, ছোট করে উত্তর দেন তাহলে তো আমরা অনেক হ্যাঁ, দূর আপনি যে প্রশ্ন এগোতে পারব। জি। হ্যাঁ, আপনি যে প্রশ্ন হুম, হুম, করেছিলেন যে আসলে আন্তরিকভাবে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চান কিনা? জি, আমি এখানে দুটো কথা বলি। একটা কথা হচ্ছে যে এই মুহূর্তে প্রথমত ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্য, জি। এই যে মনোভাব, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। তিনি প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি চান না এবং তিনি যুদ্ধবিরতি করবেন না। এই আচ্ছা, মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল দুটো দেশই বেকায়দায়। আচ্ছা। ইরানের হামলার মুখে। এই বেকায়দা থেকে একটু গুছিয়ে নেয়ার জন্য তিনি সময় চাইছেন। আলোচনা করতে চান। কি আলোচনা করবেন? এই আলোচনা তো চলছিল। তার ভিতরে হামলা করল। আবার আলোচনা, কি করবে আলোচনা? প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। উম এইবারে পাকিস্তান কলকাঠি নাড়ছে। পাকিস্তান যেহেতু ইরানের পুরনো বন্ধুপ্রতিম দেশ এবং আমেরিকার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক। পাকিস্তানের মাধ্যমে এই ১৫ দফা যে প্রস্তাব, সেটি নাকি দেয়া হয়েছে। হ্যাঁ, নাকি না, এটা একদম ফ্যাক্ট। আচ্ছা। পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে এই ১৫ দফা দিয়েছে। আল জাজিরাও এই সম্পর্কিত রিপোর্ট করেছে। এক্সপ্রেস ট্রিবিউন হুম, মানে হুম, পাকিস্তানের যে সমস্ত গণমাধ্যম, বিশেষ করে আমি ডন এবং এক্সপ্রেস হুম, হুম। ট্রিবিউনটা বিশেষভাবে ফলো করি। জি, সেখানেও একই খবর। এবং এটা হলেও কি আর না হলেও কি? আসলে হুম, ঘটনা তো বিশেষ করে তাৎপর্য বিশেষভাবে যে পাল্টে দিচ্ছে তা না। হ্যাঁ, এখানে একটা পার্থক্য আছে। জি, ভারতও কিন্তু মধ্যস্থতা করার ব্যাপারে একটা চিন্তা করেছিল বা বক্তব্য আছে তাদের। এইরকম একটা বড় ক্রাইসিসে যে দেশ মধ্যস্থতা করার সুযোগ পাবে, হুম, আন্তর্জাতিক অঙ্গনে তার একটা ডিপ্লোম্যাটিক ক্রেডিবিলিটি বাড়ে, জি, পলিটিক্যাল ক্রেডিবিলিটি বাড়ে, এই আরকি। এর চেয়ে বিশেষ কিছু না। কিন্তু ভারতের মাধ্যমে দিক, আর হুম, চীনের মাধ্যমে দিক, আর পাকিস্তানের মাধ্যমে দিক, এই ১৫ দফা দেয়ার ভিতরে বিশেষ কোনো মানে বাস্তব প্রেক্ষাপটের কোনো হেরফের হয় না, কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ এই ১৫ দফা জি, মূলত যা দিয়েছে, এইটা এই যুদ্ধ শুরুর আগে যে জি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল মূলত তাই, একই জিনিস। জি, এর ভিতরে কোনো পার্থক্য খুব একটা নেই এবং এই জায়গা থেকে এই যে ১৫ দফা দিয়েছে, এর একটা দফাও মানবে ইরান, এটার সম্ভাবনা আমি খুবই কম দেখি। কারণ হ্যাঁ, ১ম যে দফা বলেছে যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। কিন্তু বাকি যেগুলো জি, সেগুলোর একটাও মানার মতো না। যার কারণে ওই আ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কি করল না, এই ঘোষণা দিল কি দিল না, জি। বিশেষ কোনো মিনিং ক্যারি করে না। আ ইরান যে ৫ টি শর্ত দিয়েছে, এই শর্তটা ডিসক্লোজ কিভাবে হলো? এই এই শর্তগুলো তো তারা অনেক আগে থেকেই ঘোষণা করে আসছে। এটা খুব গোপন কিছু না কিন্তু। তারা বলেছে
না, আলোচনার টেবিলে যখন একটা ফরমেট আকারে শর্ত দেওয়া হয়, সেটা কিন্তু উম গুরুত্ব বহন করে। না, নিশ্চয়ই গুরুত্ব বহন করে এবং আমি বলছি না যে গুরুত্ব বহন হুম। করছে না। আমরা সবাই জানি যে এর গুরুত্ব তো আছে। যেভাবে হোক যেভাবে হোক এই আলোচনা এই পয়েন্ট গুলো ফাঁস আমেরিকা যেহেতু ১৫ টা হুম। দফা দিয়েছে, কি, কি দিয়েছে? ইরান উম সবার আগে হচ্ছে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া। যেটা ইরান কখনোই দিতে প্রশ্ন চায় না। ওঠে না, এটা হুম, করবেই না। এটা জি। করবেই না। হুম, হুম। এই ইরান এই দফা তো চিন্তাই করবে না। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না আচ্ছা, আমি মনে করি। আমরা একটু ইরানের ৫ দফা নিয়ে একটু ছোট করে হ্যাঁ। আলাপ করি। হুম, তারপরে আমরা অন্য হুম, প্রসঙ্গে হুম। যাব। আ গণমাধ্যমে যেটি এসেছে যে আ ইরানের ৫ দফা হচ্ছে যুদ্ধ যেন আর কখনো শুরু না হয়, সেটির শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। আ বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে। যুদ্ধের কারণে ইরানের হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে ক্ষতিপূরণ হবে। দিতে হবে। হরমুজ প্রণালীর উপর নতুন একটি আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে, যার মাধ্যমে এই এলাকা মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। একক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। ৫ নম্বর খুবই গুরুত্বপূর্ণ। ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যম এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে অথবা তাদের বিচারের আওতায় আনতে হবে। এই বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যম বলতে আপনি কি বোঝান? আমি কি মানে বুঝি আপনি সেটা তো আপনি কি না। বোঝেন? আমি কি বুঝি আমি সেটা বলব না। আমার বুঝার প্রশ্ন না। ইরান কোনটাকে মিন করেছে। আমি যতদূর যাই এ পর্যন্ত গণমাধ্যম ঘাটাঘাটি করে বা তাদের জি। সূত্রগুলো থেকে বোঝার চেষ্টা করছি। ইরান ইন্টারন্যাশনাল নামে একটা টেলিভিশন চলে আমেরিকা আচ্ছা। এবং লন্ডন থেকে। ও এই ইরান আচ্ছা। ইন্টারন্যাশনাল বাংলাদেশের মানুষ হুম। মনে করে কি এরা ইরানের গণমাধ্যম, এটা ইরান প্রোপাগান্ডা সরকারের মেশিন। ভয়াবহ প্রোপাগান্ডা এবং এরা যে কি সর্বনাশ করে দিচ্ছে ইরানের। ভাই আপনি তো বুঝতেই পারেন যে একটা গণমাধ্যমের ব্যাপারে গণমাধ্যমের সাংবাদিকদের বিচারের আওতায় যেখানে জি। ইরান ইসরায়েলের সাথে ইরান আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। হ্যাঁ। সেখানে গণমাধ্যমের কয়জন লোককে তারা বিচারের আওতায় আনতে বলে। মানে কি মহা ক্ষতি করেছে আপনি কল্পনা করতে পারেন। ব্যাপারটা এরকম। তো এই ইরান ইন্টারন্যাশনাল কারা চালায়? এই ইরান ইন্টারন্যাশনাল চালায় মূলত ইরান বিরোধী কিছু লোকজন আছে। ইরানেরই শাহের লোকজন। লোকজন। ইরানেরই লোকজন। অর্থাৎ হুম, হুম। ইরান বংশোদ্ভূত লোকজন জি, যারা আমেরিকা, ব্রিটেনে বসবাস করে। জি। এরাই চালায় মূলত আমি যতদূর যা জানি। হুম, হুম। তো আ এরা ইরান বিরোধী অল টাইম ইরান বিরোধী জি। প্রচারণা চালায় এবং সবচেয়ে হুম, দুঃখজনক হুম, হচ্ছে হুম। কি? জি। যে এই জিনিস এমনভাবে ফ্লেভার দেয় যে হুম। এটা বাইরের মানুষ বিভ্রান্ত হয় যে এটা ইরানের বক্তব্য। আচ্ছা। এটা মানুষ মনে করে কি যে ইরানের বক্তব্য। জি। যার কারণে একটা এক ধরনের বিভ্রান্তি তো ছড়ায়। হ্যাঁ। ইরানের বিরুদ্ধে ইরান যা বলে যে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়, অপপ্রচার প্রোপাগান্ডা এগুলো তো চালাই। জি। আবার ইরানের নামে কিছু ছেড়ে দিল যেগুলো মানুষ মনে করে যে ইরানের ইন্টারন্যাশনাল তো। মানুষ মনে করে যে এটা ইরানের বক্তব্য। আচ্ছা। ইরান এটাকে ওন করে। হুম, হুম। এই ২ রকমের সংকট তৈরি করে এরা। আচ্ছা। এই আরকি। আ তো এখন এই যে ৫ দফা কিভাবে প্রকাশ হলো এটা যদি বলি বিভিন্নভাবে প্রকাশ হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ফোরামে বা বিভিন্ন আলোচনায় টেলিফোন আলাপে বিভিন্ন ব্যক্তির সাথে বা আপনার আ এক্স পোস্টে বিভিন্ন জি, জায়গায় বলেছেন যে আমাদের এই শর্তগুলো জি, পূরণ হতে হবে। তা না হলে আমরা এই মুহূর্তে যুদ্ধবিরতি করব না এবং আমাদের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির আলাপ হবে না। কেমন? জি। সেক্ষেত্রে এই কথাগুলো এখন যুদ্ধে আলোচনার টেবিলে যদি ফরমালি যায় যেতেই পারে। বাট এটা ইনফরমালি এই আলোচনাগুলো হয়েছে। কিন্তু আমি সিউর না যে এইটা ইরানের ফরমাল আলোচনার কোনো জি, শর্ত কিনা। কারণ ইরান তো বলছে যে তারা তো আলোচনায় যাচ্ছে না। জি। আলোচনায় নেই আমাদের সাথে কোনো আলোচনা হচ্ছে না। ইরানের স্পিকার ডিরেক্ট অপোজ অস্বীকার করেছে। করেছে। হ্যাঁ, এবং আইআরসিসি তো বলেছে যে জি। ট্রাম্পের সাথে আমাদের কোনো আলোচনা হচ্ছে না। ট্রাম্প নিজেই নিজের সাথে আলাপ করছেন। বিষয়টা কি এরকম হতে পারে যে ইরানের বন্ধুপ্রতিম ২-৪ টি যে দেশ মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে এই মুহূর্তে, তাদের সঙ্গে আমেরিকার কথা হচ্ছে। হুম। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ইরান তার যে কৌশল, সেই কৌশল ডিসক্লোজ করবে না? আমি বলি, এই যে যুদ্ধ এবং হুম, যুদ্ধবিরতিকে হুম, কেন্দ্র করে ইরানের সাথে যে আলাপ আলোচনার হুম, যে হুম। কথাবার্তা হচ্ছে সেটা মূলত এইরকম একটা ফরম্যাটে। জি। ধরুন আমেরিকার সাথে কথা বলছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এরদোয়ান, মিশরের সিসি, হুম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, কাতারের আমির আপনার ইয়ে আ তামিম বিন হামাদ জি। আল সানি, তারপরে সৌদি যুবরাজ সালমান। মোহাম্মদ বিন সালমান হুম, হুম, বা আপনার শেখ জায়েদ আল নাহিয়ান হুম, হুম। মানে যাই হোক আরকি এই সমস্ত লেভেলে আলোচনা হচ্ছে। আবার
এদের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করছে। জি। এদের সাথে যেহেতু আমেরিকার আলাপ হচ্ছে, তখন আমেরিকার পক্ষ থেকে কিছু কথা তো এদের কাছে আসছে থাকছে। বাইল্যাটারাল ওয়েতে। তখন হুম, তখন এদের এই পাকিস্তান, তুরস্ক, মিশর বা সংযুক্ত আরব আমিরাত আ বা জি। ওমান বা কাতার এদের পক্ষ থেকে, সৌদির পক্ষ থেকে হুম, ইরানের সাথে কনট্যাক্ট করা হচ্ছে। ইরানের সাথে কথা বলে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তো হয়তো বলছে যে, "ভাই আমাদের এই ৫ টা দফা আছে। জি। এই ৫ দফা যদি পূরণ হয় তাহলে আমরা শুধুমাত্র যুদ্ধবিরতির আলোচনায় যাব, তা না হলে যাব না।" হয়তো এই ৫ দফা পরে গণমাধ্যমের কাছে প্রকাশ করেছে যে এগুলো কিন্তু আমি বলি যুদ্ধবিরতি না। যুদ্ধ মানে শেষ করার হ্যাঁ, আলোচনা। ইরান তো যুদ্ধবিরতিতে যাবে না জি, ওইভাবে। যে একদম চূড়ান্তভাবে যুদ্ধ শেষ হবে। আর জি, আর কখনো এইরকম ভাবে ফিরে আসতে পারবে না ইরানের সাথে যুদ্ধ করার জন্য। তাদের বক্তব্য এইটা। তো আচ্ছা। এই যে ইরান ধরুন কোন মাধ্যমে কথার কথা তুর্কি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলল আপনার আরাকচি। ইরানের জি। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি যে আমাদের এই ৫ দফা হুম, শর্ত ফুলফিল হলে দেন আমরা আলোচনায় যাব। তখন হয়তো তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন মার্কো পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে বলেছে যে এই কথা তাদের। তখন হয়তো মার্কিন গণমাধ্যম বা জি। ওয়েস্টার্ন গণমাধ্যম মার্কো রুবিওর কাছে বলছে যে আপনারা তো ইরানের সাথে আলোচনায় যাচ্ছেন বলছেন। হুম, হুম। ইরান কি বলছে? ইরানের বক্তব্য আছে? জি। হয়তো তখন বলছে যে তারা এই ৫ দফা শর্ত দিচ্ছে। ওইটাকে আলোচনার টেবিলের পয়েন্ট হিসেবে উল্লেখ করতেছে। বাট আমি এখন পর্যন্ত যা জানি সেটা হচ্ছে যে ইরান ফরমালি কোনো আলোচনায় যাওয়ার জন্য কোনো কথা বলেনি এবং ফরমালি ওরকম লিখিত হুম। কোনো পয়েন্ট দেয়নি যে আমাদের এই ৫ দফা বা এই ১০ দফা বা এই দফাগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। নট দ্যাট। সিরাজ ভাই আমরা অর্ধেক আলোচনা করেছি। জি, আর বাকি অর্ধেক সময় জি। ০.৫ ঘন্টার মধ্যে আমরা আলাপ করব। অন্য আরো কিছু হুম, বিষয় নিয়ে ইরানের। সেক্ষেত্রে আমি আশা করব যে ছোট, ছোট করে আমরা আলোচনা আগাবো। ঠিক আছে। ২৮ ফেব্রুয়ারি যখন ১ম ইরানে হামলা হলো এবং সর্বোচ্চ নেতা রাহবারকে মেরে ফেলা হলো। এরপর আস্তে, আস্তে তাদের অন্যান্য শীর্ষ নেতা লারিজানি থেকে শুরু করে বাজিস প্রধান, হ্যাঁ? নিরাপত্তা প্রধান অনেককেই মেরে ফেলা হয়েছে। সবাই হয়তো ধারণা করেছিল যে ইরান বোধহয় শেষ। হুম। হুম। আসলেই কি শেষ? নাকি ইরানের পাইপলাইন এত বেশি শক্তিশালী যে এ এত শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করার পরও ইরান আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে? আমরা তো খুব পরিষ্কার করে দেখতেই পাচ্ছি বিশ্বের বুকে কি হচ্ছে এবং সর্বোচ্চ নেতা থাকলে যা হতে হুম, পারত তার চেয়ে কোনো বিন্দু বিসর্গ কোনো কম কিছু হয়েছে কিনা আমি তো না, দেখিনি। আপনিও দেখেননি। তাহলে শীর্ষ নেতাদের কয়েকজনকে হত্যা করার পরে বা শহীদ করার পরে যাই বলি না কেন, জি। ইরান যে শেষ হয়ে যায়নি এটা তো হুম, পরিষ্কার এবং ইরান শেষ হয়ে যাবে না। হুম, ইরানিরা সেটা যেমন বলেন, আমি ব্যক্তিগতভাবেও জি। আমার যা জানা বোঝা, যা আ দেখা অবজারভেশন যা আছে, তাতে আমিও সবসময় বলে আসছি বা আমি এখনো বলছি যে এত তাড়াতাড়ি ইরান কোলাপস করবে না এবং সম্ভব না। আচ্ছা। ইরানের মানুষের যে ভৌগোলিক অবস্থানগত কারণ এবং ইরানের মানুষের যে মানসিকতা, সেটা আসলে কেমন? তারা কি এই যুদ্ধের মতো কঠিন পরিস্থিতি তারা মোকাবেলা করতে সক্ষম কিনা? এই ধরনের মানসিকতা তারা পোষণ করে কিনা? ইরানীদের সম্পর্কে আপনাকে জি। ২-৩ টা তথ্য জানাই। খুব ইন্টারেস্টিং। ইরানের মানুষ অসম্ভব রকমের বিনয়ী। আচ্ছা। অসম্ভব রকমের বিনয়ী। তাদের বিনয়ের যে অবস্থাটা, হ্যাঁ, এই বিনয়ী মানুষ দেখলে আপনি ভাবতে পারবেন না যে এরা এরকম এত দৃঢ়চেতা, এত যোদ্ধা জাতি জি। হতে পারে, এত ধৈর্য এবং সহিষ্ণু হতে পারে। কেমন? অসম্ভব রকমের বিনয়ী। মানে আপনি যদি ২-১ জন ইরানীর সাথে হুম। বাংলাদেশেও যদি কথা বলে থাকেন, তাহলে তাদের বিনয়টা তাদের আলাপ আলোচনায় ফুটে উঠবে। এটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তারা তো মারাত্মক একেবারে সাহসী, তাই না? জাতিগতভাবে এরকম বিনয়ী। হুম, এট দ্যা হুম, সেম টাইম তারা অসম্ভব রকমের সাহসী। হুম। আপনি যেটা বললেন যে এই যুদ্ধ পরিস্থিতির ভিতরে টিকে থাকতে পারবে কিনা? এখানে ২ টো কথা বলি। একটা কথা হচ্ছে যে বিপ্লবের পরপরই ১৯৫৯ সালে বিপ্লবের পরপরই ৮০ পরপরই আপনার ৮০ সালের দিকে ইরাককে দিয়ে যুদ্ধ শুরু করে দিল ইরানের বিরুদ্ধে। কেমন? হুম, হুম। তখন কিন্তু ৮ টা বছর যুদ্ধ করেছে ইরান। এবং তখন ইরানের সামরিক বাহিনী, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী সমস্ত সবকিছু এলোমেলো বিশৃঙ্খল। ইরানের বিপ্লব তো হুম, হুম। সাধারণ কোনো জি, বিপ্লব না। এটা দুনিয়া কাঁপানো বিপ্লব। দুনিয়ার মোড় ঘুরিয়ে দেওয়ার ইতিহাস ঘটেছে ১৯১৯ সালের ১১ই ফেব্রুয়ারি। কেমন? তো সেই জি। সময় ইরান প্রচন্ড রকমের এলোমেলো। সেই অবস্থায় এই দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে যে পর্যায়ে নিয়ে গেছে, এট লাস্ট ৮ বছর পরে ইরানের বাহিনী তো ইরাকের ভিতরে ঢুকে গেল। ঢুকে যখন গেল তখন শুধুমাত্র জাতিসংঘের আওতায় তাড়াতাড়ি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করার চুক্তি করল। জি।
একই সাথে হুম। এই সময়কার কথা বলি আমি, জি। যখন ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলো এবং এই গত ২৫ দিন ধরে এর ভেতরে রোজা, ঈদ, শীত হুম, সমস্ত হুম। সবকিছু গেল। এর কোথাও ইরানি জাতিকে আপনি ঘরের ভিতরে লুকিয়ে থাকতে, বাংকারে লুকিয়ে থাকতে দেখবেন না। ইরানের নেতারা যেমন বাংকারে লুকাননি, হুম, তারা সবসময় প্রকাশ্যে ছিলেন এবং তাদের হত্যা করা সহজ হচ্ছে। বাট দে ডোন্ট কেয়ার। এট দ্য সেম টাইম সর্বোচ্চ নেতাকে কেন হত্যা করা হলো? ইরানের নেতাদেরকে কেন হত্যা করা হচ্ছে? তার জন্য প্রতিবাদ চেয়ে, তাদের প্রতি শোক জি। জানিয়ে, তাদের প্রতি সাপোর্ট দিয়ে প্রতিদিন সন্ধ্যা পরে ইফতারি পরে রোজার সময় আমার ছেলে যেহেতু ছিল খবর পেয়েছে, জি, আমার জি। সহকর্মীরা আছে তাদের কাছ থেকে প্রতিনিয়ত খবর পাই। তো প্রতিদিন ইফতারি পরে রাস্তায় বেরিয়ে আসতো, পার্কে, ময়দানে, চত্বরে, হুম। রাস্তায়, বড়, বড় স্ট্রিটে মিছিল, বিক্ষোভ, সমাবেশ, স্লোগান আচ্ছা, এবং একটু নেতাদের ছোট প্রতি করে বলেন। সমর্থন। জি। হুম। ইরানের শীর্ষ নেতার এখনো যে ফিউনারাল প্রোগ্রাম, দাফনের প্রোগ্রামটা কেন হলো না? দিস ইস ভেরি ইন্টারেস্টিং। আমি জানি না কেন হয়েছে, হয়নি। আমি এখনো পরিষ্কার না। এবং খুব যেহেতু যুদ্ধ হুম, হুম, পরিস্থিতি এবং দিন, দিন মানে যুদ্ধের মাত্রা বাড়া ছাড়া কমেনি। হুম, হুম। আজ ২ দিন একটু তুলনামূলক তেহরানে কাম উম হামলা কম হয়েছে? কয়েকটা একটা অবস্থা শুনতে পাচ্ছি। তো সেই জায়গায় আ উম যেহেতু আ তেহরানে একটা বড় রকমের আনুষ্ঠানিকতা হবে এবং উনার দাফন হওয়ার হুম, কথা আ মাশহাদে। জি। ইমাম রেজার শিয়া মাশহাদ, মাযহাবের হুম, যে অষ্টম রেজা, হুম, অষ্টম ইমাম, ইমাম রেজা মাজারের সাথে অর্থাৎ ওইখানেই জি, উনার দাফন হওয়ার কথা। কিন্তু এই দাফন কার্যটা কেন সম্পন্ন হয়নি? মেবি হতে পারে যে উনার মতো বড় একজন নেতার হুম, দাফন অনেক বেশি আনুষ্ঠানিকতার মাধ্যমে হয়তো করবে। অ জি, জি। অনেক বেশি লোক সমাগম হবে। এটা একটা ব্যাপার হতে পারে। আবার আমি হয়তো ওই প্রোগ্রামে আমেরিকা, ইসরায়েল হামলাও চালাতে পারে। হামলাও চালাতে পারে। সবাই সেই যেহেতু বিবেচনায় হয়তো এখনো করছে না। সেই কারণেই আচ্ছা। বলছি যে হয়তো বা আ লেট করতে পারে। ইরানের মানুষ, আপনি যেহেতু ইরানে ১০ বছর ছিলেন, ইরানের মানুষ কি খায়? ওদের সংস্কৃতি কেমন? খুবই চমৎকার। ওদের সংস্কৃতি কেমন এটা তো আমি কয়েকটা জি, ছোট, একটা ছোট করে একটা বলেন। জি। বলেছি যে তারা খুবই বিনয়ী। এটা যেমন একটা ব্যাপার। তেমনি তাদের সংস্কৃতি যে কেমন, হুম, হুম। তাদের ফার্সি সাহিত্য যদি আমরা তো কম বেশি জি, শুনেছি। জি, হুম। ফেরদৌসী, শাহনামা, শাহনামা, হাফেজ সিরাজি, কত ওমর বড়, বড় খৈয়াম। কবি শেখ সাদী, ওমর খৈয়াম শেখ এরকম সাদীকে বড় বলা হয় বালাগাল উলার হ্যাঁ, কবি। বালাগালুল্লাহ বিকামালি যেটা মিলাদে আমাদের খাশাবাদ্দুজা বেজামালিহি। ইবাদত ছোটবেলায় আমরা হ্যাঁ, সবাই শুনছি। অনেক এই কিছুর অঞ্চলে সাথে যুক্ত ভীষণ রেখেছে। জনপ্রিয়। তো এই যে তাদের সংস্কৃতি যে জি। কেমন এটা কম বেশি আমরা সবাই জানি এই সমস্ত ভেতর দিয়ে। এমনকি কাজী নজরুল ইসলামের যে বিভিন্ন গান, কবিতা সেখানেও প্রচুর, কিন্তু প্রচুর ইরানি সংস্কৃতি আছে। শব্দ, জি। সংস্কৃতি, সেখানকার দৃশ্য, ভাষা, ভাষা ফার্সি শব্দ ব্যবহার আছে করেছেন কাজী এবং নজরুল। এবং ইরানীরা ফুল প্রচুর পছন্দ করে। খুব। গোলাপের আবার দেশ ইরান, গোলাপ, নার্গিস বিভিন্ন রকমের ফুল। জাফরানের দেশ ইরান। জাফরানের দেশ। এদের যে খাবার-দাবারের যে জি। সংস্কৃতি, জাফরান ছাড়া আপনি কোন সময় কোন হোটেলে কোথাও জাফরান ছাড়া ভাত খাবেন না। অর্থাৎ আচ্ছা। সাদা ভাত অসম্ভব রকমের আর্টিস্টিক ভাত। হ্যাঁ। চকচকে ঝকঝকে সাদা ভাত, একেবারে ঝরঝরে ভাত। তার সাথে অবশ্যই ঘি মাখন থাকবে। ওর উপরে জাফরান মাখানো হলুদ ভাত আপনার ১ মুঠ ওর ভেতর দেবে। ভাতের বাহ! ডেকোরেশনটা কি? কাবাব, মুরগির কাবাব হোক, গরুর গোশতের হোক, দুম্বার কাবাব হোক, যে কাবাব হোক, বিভিন্ন রকমের কাবাবের আইটেম আছে। সাথে দই খাবে। হুম, দুধ মানে ঘোল হুম। যেটা আমাদের বাংলাদেশে মাঠা বলে। জি। এটার একটা ইয়েতে আছে। ইরানীদের কোক লাগবে। কোকা-কোলা দীর্ঘদিন যাবৎ ছিল না। আচ্ছা। এখন হয়তো ঢুকেছে। বাট তাদের মতো করে ব্যবসাটা করতে হয়। ইরানীদের ফ্রেমওয়ার্ক এর ভেতরে আসতে হয়। বিভিন্ন মেষের মাংস খায় ওরা না? জি? তারা কি আ এটাকে কি বলে? আ ভেড়ার মাংস খায়? ভেড়া, দুম্বা, তারপরে আপনার উট, গরু, জি, ছাগল, তারপরে উট পাখি, জি। এরপরে টার্কিশ প্রচুর হয়। ওই দেশে টার্কি মুরগি যেটা। এরপরে এমনি প্রধান খাবার কি ইরানীদের? প্রধান খাবার রুটি, তার সাথে ভাত আছে। আচ্ছা, সাধারণত ইরানীরা রাত এবং সকালে রুটি খায়। আর আচ্ছা। ভাত খায় দুপুরবেলায়। বাট রুটিটা তাদের এতই জনপ্রিয় যে রুটিটা ভাতের সাথেও রুটি খায়। বাহ! ভাত আপনার আম আ হ্যাঁ। প্লেটে আমি যেহেতু রেডিও তেহরানের হুম, ছিলাম, হুম। আমরা যে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতাম অফিসের ভেতরে রেস্টুরেন্ট। সেখানে আ স আ আপনার আ খাবার-দাবার হুম। আ একটা রেস্টুরেন্টে ছিল যে নিজে নিয়ে নিজে গিয়ে জি। আনতে হবে। আরেকটা রেস্টুরেন্ট ছিল এটা বেসরকারি একটা অফিসের বাইরে প্রাইভেট ছিল। এটা টেবিলে দিয়ে যেত। বাট আপনার ভেড়ার মাংস কি অলমোস্ট প্রত্যেক ঘরে, ঘরেই চলে?
ভেড়ার চেয়ে দুম্বা বেশি তো। ভেড়া আর তাই? দুম্বার ভিতরে কিছুটা পার্থক্য আছে তো। আছে। দুম্বার বৈশিষ্ট্যগত পেছনের দিকে পার্থক্য একটা আছে। হুম। বাড়তি গোশতের একটা মাংস ইয়ে হ্যাঁ। থাকে। আর ভেড়া তো প্লেন, আমরা তো জি। সবাই চিনি। ভেড়ার যে আকারেও একটু পার্থক্য আছে। আকার হুম। দুম্বাগুলো বড় হয় এবং জি। ইয়ে হয়। আম তো এবং আমার কাছে মনে হচ্ছে ভেড়ার চেয়ে দুম্বার গোশতই বেশি স্বাদের মনে হয়। আচ্ছা। ইরানে ভেড়া কম তুলনামূলক, দুম্বাই বেশি। ছাগলও আছে। অ্যাম বাট আ আপনাকে একটা এখানে মজার তথ্য জি। দিই। তো ইরানের সংস্কৃতি তো হ্যাঁ, আমি মজার তথ্য সারা একটা বিশ্বে দিই সমাদৃত। যে আমাদের যেমন এখানে খাসি করে, জি। গরু, ছাগল এগুলোকে আ আ পাঠা থেকে খাসি করে ফেলে না? কিন্তু ইরানে কিন্তু কোনো খাসি করার সংস্কৃতি নেই। আচ্ছা। অর্থাৎ মানে সব ওই, ওই অবস্থায় চলে। জি। এরপরে খাবার-দাবারের যে ব্যাপারটা, রুটি তো বেশি খাই এবং রুটিগুলো যেটা, রুটি কেউ বাসাবাড়িতে বানায় না। আচ্ছা। সব সরকারি ব্যবস্থাপনায় বা হুম। বেসরকারি ব্যবস্থাপনায় রুটি হয়। মহল্লায়, মহল্লায় রুটির কয়েক রকমের দোকান আছে এবং বিভিন্ন রকমের রুটির দোকান থাকে। জি। পাতলা, পাথরে আমরা ছোট হিট করে আলাপ দেয়া, করি। আমরা তাহলে হ্যাঁ, আমরা আবার সামনে এগোতে হ্যাঁ, পারব। জি। নুনে বারবারি, এই বিভিন্ন রকমের রুটি সব দোকানে, দোকানে তৈরি হয়। দোকান থেকে নিয়ে বাসায় খায়। জি। এরকম। ইরানে যে পরিমাণে হামলা হয়েছে, তাতে করে ইরানের যে দীর্ঘদিনের সংস্কৃতি, হাজার বছরের সংস্কৃতি, আ বিশ্লেষকরা মনে করছেন যে সেটি ধ্বংস হয়েছে। যেমন ইরানের পুরনো শহর ইস্পাহান, সেখানে বলা হয় সংস্কৃতির শহর, স্থাপত্যশৈলীর শহর। অনেক পুরনো শহর তাবরিজ, অনেকগুলো ক্ষতি হয়েছে। তারপর সিরাজ, কোম, আ এখন তো নাতাঞ্জ পারমাণবিক আসলে আ ইরানের যত শহর আপনি কেন্দ্রের দেখবেন, কারণে। প্রত্যেকটা শহর ঐতিহ্যবাহী শহর। এই শহরগুলো তো ধ্বংস হয়েছে। তাতে করে কি ইরানের সংস্কৃতির যে আমরা দেখলাম ধ্বংসটা দেখলাম, এটা থেকে কাটিয়ে ওঠা সম্ভব হবে? এইটা কাটিয়ে ওঠা সম্ভব হবে কিনা আমি জানি না। কিন্তু ক্ষয়ক্ষতি যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই। অনেকগুলো ক্ষয়ক্ষতি করেছে এবং আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের এটা একটা বড় বাজে বৈশিষ্ট্য যে তারা যখন কোনো দেশের বিরুদ্ধে হামলা চালায়, হুম, যুদ্ধ করে, তখন বেসামরিক জনগণকে মারে, নারী শিশুদেরকে হুম, হত্যা করে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, বীমা প্রতিষ্ঠান, ব্যাংক এবং বেসামরিক লোকজনের জি, বাসাবাড়ি, বাণিজ্য কেন্দ্র, এগুলো কোনো কিছু বাদ যায় না। এট দ্য সেম টাইম তারা একেবারে মাটির সাথে চুরমার করে দেয়। এই যে সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য, হুম, জাতিসংঘ কর্তৃক যে স্বীকৃত যে সমস্ত ঐতিহ্য, এগুলো জি, ধ্বংস করে দেয় এবং এগুলো ধ্বংস করেছে, এগুলো আমরা সিরিয়াতে দেখেছি, আফগানিস্তান দেখেছি, হুম, ইরাকে দেখেছি। ইরানেও আমরা দেখলাম অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এইগুলো আসলে কাটিয়ে ওঠা, ইরানের জন্য হয়তো কাটিয়ে ওঠা শক্ত হবে। কিন্তু যে জিনিসটা ধরুন, যে জিনিসটা ৫,০০০ বছরের পুরনো, হুম, সেই জিনিসটাকে এখন ওই ফরম্যাটে আনতে গেলে তো নতুন করে গড়তে হবে। জি, সেই জি। ৫,০০০ বছরের পুরনো জিনিসটা থাকলো না তো আর। ব্যাপারটা কি ইরানের হলো? ফিল্ম, সিনেমা বিশ্ববিখ্যাত এবং তাদের যে নামকরা চলচ্চিত্রকার আছেন, গর্ব করার মতো। অস্কার পুরস্কারও পেয়েছেন তারা। তো এই চলচ্চিত্রেরও তো ব্যাপক ক্ষতি হলো। চলচ্চিত্রের শিল্পে কিরকম ক্ষতি হয়েছে আমি জানি না। তবে আল্টিমেটলি সব জায়গায় তো কম বেশি ক্ষতি হওয়ার হুম, কথা। আমি এখনো কোন রিপোর্ট, আমি আজকেও একটা রিপোর্ট দেখলাম যে এদের বেসামরিক পর্যায়ে কি, কি হুম, ক্ষয়ক্ষতি জি। হয়েছে। তাতে এই জায়গাটায় আমি কোন কিছু পাইনি। এখানে টাচ করেনি। আ আ মেবি ভেতরে এখনো থাকতে তো পারে। পাওয়া যাবে না। কারণ ইরান এখন পর্যন্ত তারা যাদেরকে হারিয়েছেন শীর্ষ নেতা থেকে শীর্ষ নেতাদের নামই শুধু বলেছে। কিন্তু এরপরে যাদেরকে হারিয়েছেন তাদের নাম কিন্তু না, প্রকাশ সবকিছু করেনি। আসেনি। জি। সেক্ষেত্রে এই ফিল্ম ইন্ডাস্ট্রির কি হুম, ক্ষয়ক্ষতি হয়েছে এখনই তো বলা যাবে না। তবে ক্ষয়ক্ষতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু একটা কথা আমি না জি। বলে আর পারছি না। এখানে খুবই বলার মানে খুব হ্যাঁ, লোভ আগ্রহ হচ্ছে। জাগছে জি। আমার। আমি যখন ইরানে, এটা সম্ভবত ২০০০ আ ১৫-১৬ সালের হুম, দিকে হুম। 'মোহাম্মদ সাল্লাল্লাহু নামে একটা ফিল্ম হলো। আপনি মনে জি, হয় খেয়াল করে শুনেছি আমি। থাকবেন। এই ফিল্মটা নবীজির জীবনের উপরে। আমি মনে করলাম যে এই ফিল্মটা হচ্ছে ব্যাপক সাড়া হলো। সাড়া পড়ল সারা বিশ্বে। হুম, হুম। ব্যাপক সাড়া পড়ল সারা বিশ্বে। পশ্চিমা জগৎ থেকে প্রাচ্য পর্যন্ত সব জায়গায় এটা নিয়ে আলোচনা হয়েছিল। তো আমি এই ফিল্মটা দেখলাম। তখন আমি তেহরান থেকে মানবজমিনে লিখতাম। জি। প্রতি সপ্তাহে তেহরানের ডায়েরি লিখতাম। প্রতি সপ্তাহে, এছাড়া ছোট করে বলেন। মা মা প্রায় মাঝে, মাঝে রিপোর্ট করতাম। তো মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাহেব আমাকে বললেন যে, "সিরাজ, এই বিষয়ের উপরে একটা রিপোর্ট করেন।" আমি রিপোর্ট করার জন্য ফিল্মটা ২ বার দেখলাম।
আমার আচ্ছা। বাসার পাশেই হুম, সিনেমা হল ছিল। দেখলাম, দেখে আমি লিখলাম। এবং সেই আ রিপোর্টের হুম, হেডলাইন আমি দিয়েছিলাম, "যেন আকাশ থেকে নেমে আসে ঐশী বাণী।" আচ্ছা। মানে নবীজির নিয়ে ফিল্ম যখন, তখন মনে হবে হুম, হুম। যেন এটাই নবীজি, জি। এবং তার যে আবহ, হুম, হুম। তার যে দৃশ্যপট, চিত্রায়ন, দৃশ্যায়ন অসম্ভব অকল্পনীয় ব্যাপার। এত সুন্দর। এবং আমি ওই রিপোর্টের ভিতরে একটা জায়গায় বলেছিলাম যে, এই ফিল্মটা যদি কোন মানুষ একটু খেয়াল করে দেখে, তো এই ফিল্মটাই একজন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। আমি জি। বলেছিলাম এরকম কথা। পরবর্তীতে শুনি যে আমার ওই রিপোর্টের কারণে বাংলাদেশ এবং ভারতে যে সমস্ত আলেম ওলামা এই ফিল্মের কেন ইরান এই ধরনের ফিল্ম বানালো, হুম, নবীজিকে নিয়ে সিনেমা, হুম। এইটার একটা অপপ্রচারণা চালিয়ে এই প্রতিবাদ করতে চেয়েছিল। আমার ওই আচ্ছা। রিপোর্টের পরে আর প্রতিবাদ হয়নি। তো ওদের ফিল্ম ইন্ডাস্ট্রি অসম্ভব রকমের রিচ। এবং আ এইখানে আমি বলি, ইসলামী প্রজাতন্ত্রে ইরান ঠিকই। কিন্তু তাদের সিনেমায় জি। যে মানবতাবোধ, হুম। যে প্রেম, যে সমাজ বিনির্মাণের যে দেশপ্রেম। চিন্তা, চেষ্টা, এবং সমাজকে শুদ্ধ করার যে চেষ্টা, ধরে পড়ে না। ওটা জি, অটোমেটিক ভেতরে এমন সুন্দরভাবে তৈরি করে ফেলে যে আপনি দেখলে ওটাই, আপনি জি, ওর সাথে চলবেন। তো জি, এটা ইরানের ফিল্ম ইন্ডাস্ট্রি দেশ বিনির্মাণে, নতুন করে সমাজ গঠনে জি। বিরাট ভূমিকা রেখেছে। আহ চমৎকার বিশ্লেষণ করেছেন। নিশ্চয়ই আমরা সময় পেলে অন্য কোনো দিন আবার আলাপ করব। আমরাও চাই যে আ আমেরিকা এবং ইরানের মধ্যে সত্যিকার অর্থে আ চুক্তি একেবারে হোক, হ্যাঁ, চুক্তি হোক, শান্তি শান্তি চুক্তি হোক প্রতিষ্ঠা হোক। এবং ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হোক। আর কোনো মানুষের প্রাণহানি সেখানে না ঘটুক। আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম রেডিও তেহরানের সাবেক সম্পাদক সিরাজুল ইসলামের সঙ্গে। বার্তাকক্ষ আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।